আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু একদিকে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা, অন্যদিকে সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো চোখের আড়াল হলেও আওয়ামী লীগকে যেন চোখের আড়াল করতে চাইছে না। আর তাই নিরুত্তাপ ভোটের মাঠে সবচেয়ে বেশি উচ্চারিত নাম আওয়ামী লীগ। আবার সরকার ও সরকারের মিত্রদের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভোটের মাঠে থাকা সাইজে বড় থেকে ছোট, প্রধান থেকে কিংস পার্টি, সবাই ব্যস্ত আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে আনতে। মাছের মায়ের পুত্র শোকের মতোই মাত্র কয়েক মাস আগেও যারা দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় উচ্ছ্বসিত ছিলেন, তারাই এখন সহমর্মিতার বন্যা বইয়ে দিচ্ছেন। ভোটের মাঠে দাবি করেছেন আওয়ামী লীগ একটি আদর্শের নাম, যাকে বাংলাদেশ থেকে মুছে দেয়া সম্ভব নয়। অথচ এই একই কথা বলে 2024 সালের আগস্টে পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরকার সমর্থকদের বাতাস বুঝে পাল তোলার এমন ধারায় স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ থাকবে না দাবিটি ছিল এক অশ্বডিম্ব। মিত্রদের চিন্তা যখন আওয়ামী লীগের স্থায়ী এবং একনিষ্ঠ ভোট ব্যাংক, তখন অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের দুশ্চিন্তা কার্যক্রম নিশ্চিত থাকা দলটি বাড়াচ্ছে দ্বিগুণ হারে। একদিকে আছে বিদেশিদের চাপ, আরেকদিকে আছে শেখ হাসিনার ভোট বর্জনের ডাক। আওয়ামী লীগের ভোট ব্যাংকে কেন্দ্রে আনা না গেলে সরকার ঘোষিত ইতিহাস সেরা নির্বাচন আর গণভোটে কাস্টিং ভোটের হার ইতিহাসের সেরা লজ্জা পেতে পারে। সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোটে উপযুক্ত প্রার্থীর প্যাকেজের ব্র্যান্ডিং শুরু করেছে সরকারের পিআর টিম। তবে এর পরেও সাড়া নেই আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে। কিভাবে আওয়ামী লীগের ভোটারদের কেন্দ্রে আনা যায় তা নিয়ে চলছে সরকার ও সরকারের মিত্রদের মধ্যে আলোচনা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের রেকর্ড বলছে বাংলাদেশে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত মোট 4টি নির্বাচন হয়েছে, যেগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত। এই 4টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 30% থেকে 48% পর্যন্ত। এমনকি 1991 এবং 2001 সালে আওয়ামী লীগ আসন কম পেলেও দলটির ভোটের হার কমেনি। 1991 সালে দলটি আসন পেয়েছিল 88টি, কিন্তু ভোট পায় 30.08%। আর 2001 সালে মাত্র 58 আসন পেলেও ভোট পেয়েছিল 40%-এর উপরে। 2024 সালের 5ই আগস্টের পর দৃশ্যপট পাল্টে গেলে গত বছরের 12ই মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মাঠে নেই। কিন্তু দেশীয় বিদেশি নানা মহল থেকে একটি প্রশ্ন বারবারই উঠে এসেছে, সেটি হলো দলটির সমর্থক ও ভোটাররা তাহলে কাদের ভোট দিবেন। বিদেশিরা প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তটি এই বিশাল ভোটার গোষ্ঠীকে কি এক ধরনের রাজনৈতিক অভিভাবকহীনতার দিকে ঠেলে দিচ্ছে, যেটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এমনকি সাম্প্রতিক কয়েকটি জরিপে উঠে এসেছে দলটির অনেক জনসমর্থন আছে। সে কারণে সরকারি কিংস পার্টি থেকে শুরু করে মিত্র রাজনৈতিক দলগুলোর ভাবনায় এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। মাত্র 2 মাস আগেও দেখা চিত্রটি পাল্টে গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই। নিশ্চিহ্ন করতে চাওয়া আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ দেয়া হচ্ছে বহু আশ্বাস। অথচ কিছুদিন আগেও মব সন্ত্রাস সহ মামলায় ফাঁসিয়ে কোন দল কত বেশি আওয়ামী লীগকে কোণঠাসা রাখতে পারে সেই প্রতিযোগিতা দেখা গেছে বাংলাদেশে। পরিসংখ্যানের দিক থেকে এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপি। তবে তফসিলের পর তাদের প্রার্থীদের মুখে সবচেয়ে জোরালো ভাবে শোনা যাচ্ছে আওয়ামী লীগের প্রশংসা। বিএনপি জোটের হেভিওয়েট প্রার্থী সহ শরিক দলের নেতারাও এখন আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের ভূয়সী প্রশংসা করেন। এলাকার উন্নয়নে সাবেক এমপির অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। দর্শক, বিএনপি মহাসচিব নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী লীগের প্রশংসা করছেন, বিএনপিকে দাবি করছেন একই ধরনের আরেকটি দল হিসেবে। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগকে। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। তখন এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে আনন্দ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার এখন তিনি যে রমেশ চন্দ্র সেনের প্রশংসায় পঞ্চমুখ, তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয় 2024 সালের 16 আগস্ট। এরপর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হওয়া হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। এর মধ্যে একটিতে জীবিত ব্যক্তিকে নিহত দাবি করে মামলার প্রমাণও পরে পাওয়া গেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে করা এই মামলা গত ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকার গোয়েন্দা পুলিশ। এতে শেখ হাসিনা, রমেশ চন্দ্র সহ 42 জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। মির্জা ফখরুলের আওয়ামী লীগের প্রশংসার পর প্রশ্ন উঠেছে, নিজ এলাকার একজন প্রবীণ নেতার উপর হয়রানি ঠেকাতে 1.5 বছরে তিনি কতটা আন্তরিক ছিলেন। ভোটের মাঠে নানামুখী মেরুকরণে কেবল মির্জা ফখরুল নয়, বিএনপি জোটের সব প্রার্থী এখন আওয়ামী আনুকূল্য লাভের চেষ্টায় মরিয়া। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে শোনা যায়, 5 আগস্টের পর আদালতে আওয়ামী লীগকে নিষিদ্ধের রিট ঠেকাতে নিজের ঘাম ঝরানোর বিবরণ দিচ্ছেন আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে 2024 সালের 19 আগস্ট সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। তবে সরকারের পক্ষে এর বিরোধিতা করে আদালতে যুক্তি দেন তখনকার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দর্শক, অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ এবং তিনি রাষ্ট্রের পক্ষে আদালতে লড়াই করেন, অর্থাৎ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেন আদালতে। তবে এতদিন বাদে ভোটের মাঠে নেমে আদালতে সেই লড়াইকে নিজের ব্যক্তিগত অবস্থান হিসেবে জাহির করতে চাইছেন আসাদুজ্জামান। ঝিনাইদহ 1 আসনে ধানের শীষের এই প্রার্থী এক পথসভায় দাবি করেন, আওয়ামী লীগ একটি আদর্শের নাম, কোন রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে সমর্থন করেন না বলেই তিনি 2024 সালে রিটটির বিরোধিতা করেছেন। অথচ গত বছরের জুলাইও ঠিক উল্টো কথা শোনা গিয়েছিল তখনকার অ্যাটর্নি জেনারেলের কণ্ঠে। আওয়ামী লীগের পক্ষে সবাইকে অপরাধী হিসেবে তিনি দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। সরকারের নির্বাহী আদেশের পক্ষে সাফাই গিয়ে বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন। তবে সেই আসাদুজ্জামানই এখন ভোট পেতে সুর বদলে ফেলেছেন। যে দলটি কয়েক মাস আগেও তার কাছে ছিল ফ্যাসিস্ট, এখন তারাই হয়ে গেছে চিরঞ্জীব একটি আদর্শ। বহুরূপী এই ডিগবাজি বাংলাদেশের ভোটের রাজনীতিতে খুবই পুরনো দৃশ্য। প্রশ্ন হলো, নতুন বন্দোবস্ত কায়েমের উদ্যোক্তাদেরও কেন পুরনো পথে হাঁটতে দেখা যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এই বিপরীতমুখী আচরণের কারণ হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার গাণিতিক বাস্তবতা। বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এপিটিপি পদ্ধতিতে সামান্য কয়েক ভোটের ব্যবধানে আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আওয়ামী লীগের 30% ভোট যদি কোনো একটি দলের পক্ষে চলে যায় বা তারা যদি ভোট দিতে না গিয়ে টার্ন আউট কমিয়ে দেয়, তবে বিজয়ী প্রার্থীর বৈধতা যেমন সংকটে পড়বে, তেমনি প্রতিযোগিতায় হেরে যাওয়ার ভয়ও থাকবে। দর্শক, আওয়ামী লীগ যে একটি বড় দল সে কথা বলে নিজের পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। 2024 সালের 12 আগস্ট তিনি বলেছিলেন, আওয়ামী লীগ একটা বড় দল, বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে যেটা অস্বীকার করা যায় না। এর পরপরই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাওয়ার নিশ্চয়তা দিতেও ছাড়েনি। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ, 14 দল, এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জ 2 আসনে জামাতে ইসলামের প্রভাবশালী প্রার্থী শিশির মনিরের নির্বাচনী বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তার এক সভায় গোলাপ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বক্তব্য ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তর ছেলে সৌমেন সেনগুপ্তকে মাঠে নামানোর চেষ্টা করছে।
দর্শক, সারা দেশে দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিবিসি বাংলা, বাংলা নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা আওয়ামী লীগের সাধারণ কর্মী, সমর্থক, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পর্দার অন্তরালেও বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। মামলা, গ্রেপ্তার থেকে বাঁচানোর আশ্বাস দিচ্ছেন অনেক প্রার্থী। গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের সবচেয়ে শক্ত ঘাঁটিতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, এই জেলায় 5ই আগস্টের পর আওয়ামী লীগের 20,000-এর বেশি নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি হয়েছেন। বিশেষ করে গত বছরের 16ই জুলাই এনসিপি সমাবেশের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা গ্রেপ্তার হন। আবার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আর এই সুযোগটি নেয়ার চেষ্টা করছে বিএনপি, জামাতের প্রার্থীরা। সবাই নিরাপরাধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গ্রেপ্তার বা হয়রানি না করতে প্রশাসনকে অনুরোধ করেছেন। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকেরা? বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? আবার দলের শীর্ষ নেতৃত্ব যেখানে ভোট বর্জনের ডাক দিয়েছেন, তাতে একতরফা নির্বাচন কতটা আগ্রহ থাকবে মাঠ পর্যায়ে? দর্শক, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট বর্জনের ডাক দিয়ে অন্তর্বর্তী সরকারকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় 17ই জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনার কড়া সমালোচনা করেন। প্রশ্ন তুলে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। নির্বাচনে প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের দুটি দিক থেকে চিন্তা বাড়ছে। একটি হলো বিদেশিদের চাপ। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দেশের বাইরে ও ভেতরে বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের বৈঠক হয়েছে। এরপর ওই সব দেশের প্রতিনিধিরা সরকারকে অনানুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তিমূলক ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। কূটনীতিকরা মনে করেন, একটি বিশাল ভোট ব্যাংককে হতাশ করা বা তাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। কারণ এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দলটির জনসমর্থন নেই বলে যে স্লোগান দেওয়া হয়েছিল, সেটির অসরতা সরকারের মিত্র রাজনৈতিক দলগুলোই প্রমাণ করেছে। তবে সরকারের কাছে এর চেয়ে বড় চিন্তা হলো, আওয়ামী লীগের সমর্থক ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের ঐতিহাসিক নির্বাচন, বিশেষ করে গণভোটে কাস্টিং ভোটের হার সরকারের জন্য বড় লজ্জা ডেকে আনতে পারে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি যে গণভোট হতে যাচ্ছে, তার মূল উদ্দেশ্য হলো জুলাই চার্টার বা নতুন সাংবিধানিক সংস্কারের উপর জনগণের সিলমোহর নেওয়া। সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের 25 থেকে 30% ভোটার যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের জন্য দুটি সমস্যা তৈরি হতে পারে। প্রথমটি হলো টার্নআউট সংকট। মোট ভোটার উপস্থিতির হার যদি 40%-এর নিচে থাকে, তবে গণভোটের নৈতিক বৈধতা প্রশ্নের মুখে পড়বে। দ্বিতীয়টি হলো নেতিবাচক প্রভাব। আওয়ামী সমর্থকরা যদি সংগঠিতভাবে না ভোট দেয় বা ভোট বর্জন করে, তবে সরকারের প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের ম্যান্ডেট দুর্বল হয়ে পড়বে। ফলে আওয়ামী লীগকে নিয়ে সরকার পড়েছে উভয় সংকটে। তবে এখনো পর্যন্ত সরকারের শীর্ষ কর্মকর্তা ও একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে, শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের ভোটাররা ভোট বর্জন করবে। হয়তো কিছু কিছু এলাকায় যেখানে সংখ্যালঘু বেশি, সেসব এলাকায় ভোটাররা নিরাপত্তার খাতিরে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু তারা হয়তো কাউকে ভোট দেবেন না। এই আশঙ্কার কথা বিদেশিদের মধ্য থেকেও সরকারকে জানানো হয়েছে। সূত্রগুলো বলছে, সব মিলিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেয়ে সরকারের চিন্তা এখন আওয়ামী লীগকে নিয়ে বেশি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই প্রসঙ্গটি মূলত একটি টেলিভিশন টক শোতে আলোচনা করতে গিয়ে এসে যায়। শিরোনামটি বেশ চমকপ্রদ। প্রসঙ্গটা এসেছিল যে আমেরিকার কতিপয় কূটনীতিবিদ সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে তা নিয়ে নানা রকম স্পেকুলেশন হচ্ছে।
কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। এটা সত্য বা মিথ্যা আমরা বলতে পারবো না। এর কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে তার প্রেস সচিব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ব্যাপারে কোনো কথা বলেনি। আমাদের সামাজিক মাধ্যমগুলো এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্টতই সামাজিক মাধ্যমে যারা আওয়ামী লীগপন্থী কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন কূটনীতিবিদদের বৈঠক, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার কাতার ভ্রমণ, দিল্লি ভ্রমণ, আমেরিকা ভ্রমণ নিয়ে নানা রকম ন্যারেটিভ তারা একের পর এক তৈরি করে যাচ্ছেন। তো তাদের বক্তব্য হলো যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা চাপ প্রয়োগ করার জন্য এই একবার খলিল সাহেবকে ডেকে নিচ্ছেন, একবার তার রাষ্ট্রদূতকে পাঠাচ্ছেন, হোয়াট এভার মেবি। আবার অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী যে সকল কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এখন তারা নিজেদের সমস্যা নিয়ে এতটা ব্যস্ত, কেউ জামাত নিয়ে ব্যস্ত, কেউ বিএনপি নিয়ে ব্যস্ত, কেউ এনসিপি নিয়ে ব্যস্ত, ফলে আওয়ামী লীগ নিয়ে পেন্স করা বা তাদেরকে খোঁটা দেওয়া বা তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার মতো সময় এখন আর সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী যারা লোকজন রয়েছে তাদের নেই বললে চলে। আর এই সুযোগটিকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন জলে, স্থলে, অন্তরিক্ষে। তারা একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জামাতের যারা লোকজন রয়েছেন, অন্যদিকে এনসিপির যারা লোকজন রয়েছেন, এমনকি জুলাই আগস্ট বিপ্লব নিয়েও নানা রকম ন্যারেটিভ তৈরি করে ফেলেছে। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা হলো যে জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনের পক্ষের যে কর্তা ব্যক্তি যারা ছিলেন তাদের বিরাট অংশকে আমরা এখন দেখতে পাচ্ছি না। আপনারা কি গত এক মাসে জনাব ফরহাদ মাজাহারের কোনো বক্তব্য শুনেছেন? শুনেননি। কিংবা সরকারে খুব প্রভাবশালী দুজন ব্যক্তিত্ব, জনাব নাহিদ ইসলাম, তিনি বের হয়ে এসে এনসিপি করলেন। এখন নাহিদ ইসলামকে নিয়ে আর তেমন মাতামাতি নেই। জনাব মাহফুজ, যিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন বা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি, আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো একক ব্যক্তি যদি একাধিক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে যাকে বলা হয় প্রভাব প্রতিপত্তির একটা ইতিহাস তৈরি করতে পারে, তো সেই ভদ্রলোক সেই কাজটি করেছেন। এখন তিনিও এই নির্বাচন উপলক্ষে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে রীতিমতো একটা বেহাল দশায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনের মাঠ কতটা জটিল, কতটা কঠিন এবং কতটা নির্মম এখন যারা নির্বাচনের মাঠে ঘুরে বেড়াচ্ছেন, সেটা হাসনাত আবদুল্লাহ বলেন, শেরজিজ বলেন, তাসনিম জারা বলেন, কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে রাজনীতি কাকে বলে, ইলেকশন কাকে বলে। তো সরকারি মদদে রাজনীতি করা বা সরকারি মদদে প্রতিপক্ষকে গালাগাল দেওয়া আর নির্বাচনের ময়দানে প্রতিপক্ষকে মোকাবেলা করা যে কত কঠিন এবং বাস্তবতা তা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তো এই অবস্থায় আওয়ামী লীগকে আক্রমণ করা, শেখ হাসিনাকে খোঁটা দেওয়া বা অন্য কোনো বিষয়, এটা নিয়ে মূলত এই গত 17 মাসে যারা ব্যস্ত ছিলেন তাদের এই মুহূর্তে কোনো সময় নেই। বিএনপির অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ চূড়ান্ত পর্যায়ে। জনাব তারেক রহমান সাহেব আসছেন, বিরাট একটা আবহ তিনি তৈরি করছেন এবং ক্রমশ তিনি ধীরে ধীরে তিনি যে একজন সাধারণ নাগরিক, সাধারণ ভোটার, সাধারণ এমপি প্রার্থী কিংবা ধরুন বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান, এই পদের বাইরে তার যে কোনো সুপারম্যানশিপ নেই, তার হাতে কোনো জাদুর বাক্স নেই, কাঠি নেই, এটি ক্রমশ এই মুহূর্তগুলো কেটে যাচ্ছে এবং তিনি খুব সাধারণ একজন মানুষ রূপে সমাজে বিচরণ করছেন। এবং তাকে কেন্দ্র করে যে গত কয়েকদিন, ধরুন অলমোস্ট 10 দিন, তিনি এলেন ডিসেম্বরের 25 তারিখে, সেখান থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত তাকে কেন্দ্র করে যে ভাইবটি ছিল এটি এখন কমতে 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 মানে একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসছেন। এখন তার মধ্যে, জামাতের আমিরের মধ্যে কিংবা এনসিপির নাহিদের মধ্যে আসলে কতটুকু পার্থক্য রয়েছে এটি বোঝা যাবে আরও সপ্তাহখানিক পর। তিনি ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, তার মায়ের স্মরণ সভা হয়েছে। তো তাকে কেন্দ্র করে নানা রকম, তিনি যে একজন মহামানব, অতি ভদ্র মানুষ, তার যে অনেক সুপার কতগুলো কোয়ালিটি রয়েছে,
ইত্যাদি নানা বিষয় খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে অত্যন্ত যাকে বলা হয় ম্যাথমেটিক্যালি। কিন্তু এগুলো 24 ঘন্টার বেশি মানুষকে আকর্ষণ করে না। মানুষ তার চিরাচরিত সমস্যার মধ্যেই থাকতে চায়। তো এইরকম যে বহুমুখী সমীকরণ, বহুমুখী যাকে বলা হয় ধ্যান ধারণা, চিন্তা চেতনা, সন্দেহ, অবিশ্বাস, তারপরে নানা রকম আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সব কিছুর মধ্যে মানুষ যে নিজেদের আশা খুঁজে, ঠিকানা খুঁজে, ঠিক নাটোরের বর্ণলতা সেনের মতো, যেগুলো অসম্ভব, হবে না, যেগুলো একটু বাস্তব ভিত্তি নেই, কিন্তু শুনতে ভীষণ রকম মজা লাগে, কল্পনা করতে ভীষণ রকম তৃপ্তিবোধ হয়। এই বিষয়গুলোর দিকে মানুষের আকাঙ্ক্ষা বেশি এবং সেগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় হয়। আর তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই যে আমেরিকান যারা দূত বা আমেরিকার যারা রাষ্ট্রীয় প্রতিনিধি এলেন, তারা এসে তাকে যেটা বললেন, কি বলেছেন আমরা জানি না, তার প্রেক্ষিতে হঠাৎ করে আজব একটা বিষয় এলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আওয়ামী লীগ তাদের সঙ্গে রিকনসিলিয়েশন হতে পারে যদি তারা সরি বলে, দুঃখ প্রকাশ করে। আর এই যে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন বা আওয়ামী লীগের সরি বলা, দুঃখ প্রকাশ করা, অপরাধ স্বীকার করা, এই বিষয়গুলো নিয়ে নানা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব আছে তিনি বিভিন্ন রকম কটূক্তি করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল একটা টেলিভিশন টক শোতে, তখন উপস্থাপিকার জবাব দিতে গিয়ে আমি এখানে হঠাৎ করে বলেছিলাম যে আওয়ামী লীগের যে ইগোবোধ, তারা ইঁদুরের বিষ খেয়ে মারা যাবে, আত্মহত্যা করবে, 20 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু কোনো অবস্থাতেই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আত্মসমর্পণ করবে না, সরি বলবে না, এটা তাদের একটা ইগো। তো এই বক্তব্যটি অনেকটা ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা দরকার। আমাদের দেশে যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে প্রতিহিংসা একটা বিরাট ফ্যাক্টর। কোনো রাজনীতিবিদদের মধ্যে যদি এই বাংলায় কোনো প্রতিহিংসা ঢুকে যায়, সে পদ পদবি পাওয়ার সঙ্গে সঙ্গে উইদিন 24 ঘন্টার মধ্যে তার সেই প্রতিহিংসা সে চরিতার্থ করবেই। এর বাইরে অন্য কিছু থাকতে পারে অন্য জাতির ইতিহাসে, কিন্তু বাঙালি জাতির ইতিহাসে সেটা নেই। কাজেই এখানে প্রতিনিয়ত প্রতিহিংসা রাজনীতি হচ্ছে এবং হবে। 2 নম্বর হলো যে যখন কোনো একটা মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসে, মানে যদি ইভেন 24 ঘন্টার জন্য আপনি কাউকে কোনো পদ পদবিতে বসিয়ে দেন, ওর মধ্যে একটা অহমিকা চলে আসে। সে নিজেকে অভিজাত ভাবতে শুরু করে, নিজেকে ব্লেসড, আল্লাহর যাকে বলা হয় আশীর্বাদ পুষ্ট ভাবতে শুরু করে, ইত্যাকার নানা বিষয়াদি সেখানে রয়েছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগ সেই 1954 থেকে কখনো রাজপথ কাঁপিয়েছে, কখনো রাজপ্রাসাদ কাঁপিয়েছে, কখনো সিংহাসন কাঁপিয়েছে, বহু ভালো কাজ করেছে, বহু মন্দ কাজ করেছে। তো এই কাজ করতে গিয়ে তাদের একটা ধারণা যে তাদের সঙ্গে বিট করার মতো বা তাদের পাশাপাশি বসার মতো এই পাক ভারত উপমহাদেশে যদি কোনো দল থাকে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা মুসলিম লীগ হতে পারে, যদি কোনো ব্যক্তিত্ব থাকে সেটা জুলফিকার আলী ভুট্টো হতে পারে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ হতে পারে, পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার বংশধররা হতে পারে। এইরকম একটা অহমিকা বোধ তাদের মধ্যে কাজ করে। এটাকে আমি অহংকার বলতে পারি, দাম্ভিকতা বলতে পারি, কিন্তু আওয়ামী লীগ এটাকে মনে করে তাদের একটা লিগেছি। এবং আপনি দেখবেন আওয়ামী লীগের লোকজন কথায় কথায় তাদের নেত্রীকে বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা ইত্যাদি নানা রকম উপাধি দিয়ে মূলত যে কাজটি করতে চায় যে তাদের নেত্রীর সমপর্যায়ের সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা, পারিবারিক ঐতিহ্য, এই কোনো জিনিসই অন্য কারোর নেই। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা তাচ্ছিল্য করে। কিভাবে করে? এই যে ৬,০০০ টাকা বেতন পেতেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন যে সময়টিতে, তখন আসলে ৬,০০০ টাকার কিন্তু অনেক দাম, খুবই দাম। উনি এমডি হয়েছেন যে সনে সরকারি বেতন পেতেন ৬,০০০ টাকা। তখন হয়তো বিসিএস স্টার্টিংয়ে ৭৫০ টাকা স্কেল ছিল, কিন্তু ওই যে মেজর জিয়াকে বলা হয় ৪০০ টাকার মেজর। তো ৪০০ টাকার মেজর বলতে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪০০ টাকা বেতন পেতেন, তখন 1 ভরি স্বর্ণের মূল্য ছিল মাত্র 60 টাকা, 60 টাকা। তো সেই 60 টাকা যদি ভরি হয়, 400 টাকাতে তিনি কয় ভরি স্বর্ণ পেতেন? এখন মানে 2.5 লাখ টাকা করে স্বর্ণের ভরি। তো তার বেতন এই জমানাতে কত টাকা হতো?
তো এরকম এই জিনিসগুলো আওয়ামী লীগ বিচার বিশ্লেষণ না করে শুধু জিয়া রহমান শেখকে ছোট করার জন্য খুঁটা দেবে 400 টাকার মেজর। আবার যেই সময়টিতে উনি 6,000 টাকা বেতন পেতেন, তখন প্রধানমন্ত্রীর বেতন কত ছিল, এমপিদের বেতন কত ছিল, মানে ওগুলো বলার মতো না, খুবই অল্প বেতন ছিল, হয়তো এমপিদের বেতন 2,000 টাকা ছিল। কিন্তু ওই যে বলার যে 6,000 টাকার একজন মানুষ এই কাজগুলো করেছে, এত টাকা আসলো কোত্থেকে, হাজার হাজার কোটি টাকা, এত শিল্প কলকারখানা কোথায় পেলেন, এগুলো নিয়ে আওয়ামী লীগ ব্যঙ্গ করে। তারপরে আওয়ামী লীগ ব্যঙ্গ করে যে আমরা তাকে চাকরি দিয়েছি, আমরা তাকে ব্যাংক দিয়েছি, আমরা তাকে এটা করেছি ওটা করেছি বলে খুঁটা দিয়ে দিয়ে এখন তিনি যে কোনো একটা পরিবেশ পরিস্থিতি, যেটা আমার বলা ঠিক হবে না, তিনি ক্ষমতায় বসেছেন। তাতে কি হয়েছে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, বিষ খেয়ে মরবো, কিন্তু এই লোকের কাছে 6,000 টাকা যার বেতন, তার কাছে গিয়ে আমাদের আন্ডার দ্য রিকনসিলিয়েশন রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে সরি বলতে হবে, হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, এটা সম্ভব নয়। এই গেল একটা। অন্য আর একটা পক্ষ তারা বলার চেষ্টা করছে যে এখানে রিকনসিলিয়েশন আসছে কেন? রিকনসিলিয়েশন আসে যখন এটি ব্যক্তির অপরাধ থাকে, সে তার অপরাধ স্বীকার করে। কিন্তু যখন গ্রুপ অফ গ্যাং থাকে, একটা দল, একটা রাষ্ট্র, একটা সরকার কম্বাইন্ডলি অপরাধ করে, অপরাধ সংগঠিত করে, তখন সেখানে আসলে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী তাদেরকে কালেকটিভ ওয়েতে বিচার করা ছাড়া কোনো ওয়ে থাকে না। এখানে জেনারেল মার্সির কোনো বিষয় থাকে না। তো আওয়ামী লীগ তার সরকার থাকা অবস্থায় যে অন্যায়গুলো করেছে, দুর্নীতিগুলো করেছে, সেগুলো বিচার চলছে। আমাদের সাধারণ কোর্টে বিচার চলছে, আইসিটিতে বিচার চলছে, আরও বিচার হবে। এগুলো তো হচ্ছে। এখানে সরি বললে কি আমাদের সেই বিচার বন্ধ করে দেবে? তারা যদি এখন ভুল স্বীকার করে যে আমরা ভুল করেছি, তাহলে কি এই বিচার বন্ধ হয়ে যাবে? তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে? প্রশ্নই আসে না। ফলে বিষয়টা হলো এরকম যে বিচারের কাজ চলতে থাকুক, বিচার হতে থাকুক, যারা অপরাধী তারা শাস্তি পাক, আর যারা অপরাধ করেনি তারা মুক্ত থাকুক এবং তারা রাজনীতি করুক। এবং এই যে রাজনীতি, এটাকে আপনি কোনো সংজ্ঞার মধ্যে ফেলবেন না। এটা যে কোনো রাজনীতিবিদ, যে কোনো জনগণ, যে কোনো মানুষ, স্বাধীন দেশের নাগরিক, তার একটি মৌলিক অধিকার। তো সেই মৌলিক অধিকারের জন্য আমাকে কেন রিকনসিলিয়েশনে যেতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মাপ চাইতে হবে, এই কথাগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন বিতর্ক করছে। আর এরই প্রেক্ষিতে আমি ওই যে শব্দটি, যে তারা বিষ খেয়ে মরবে, ইঁদুরের বিষ খেয়ে মরবে, কিন্তু তারা মাপ চাইবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।